গাছ থেকে আবারও আরেকটা এঁচড় কেটে আনা হয়েছে, এখনও আঠা ভর্তি। এবার এটাকে দু টুকরো করে নেব, নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব যাতে আঠাটা চলে যায়, কারণ টাটকা জিনিসে বেশি আঠা থাকে এবং জলে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় এবং এঁচড় কাটাটাও সহজ হয়ে যায়। দেখতে থাকুন, সাথে থাকুন কীভাবে এঁচড় কাটি এবং এঁচড়ের কী রেসিপি বানাই। হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি এবং এই ন্যাকড়িটাতেও কাপড় ছেঁড়াটাতেও মাখিয়ে নিয়েছি। নিয়ে বটির গায়ে আগে এই তেল ন্যাকড়াটা তেল মাখিয়ে নিলাম, তেল দিয়ে কাপড় ছেঁড়াটা দিয়ে তেল মাখিয়ে নিলাম বটির গায়ে ভালো করে। এবার এঁচড়টাকে ভালো করে দু টুকরো করে নেব। এই দু টুকরো করে নিলাম। দেখছেন কত আটা বেরিয়েছে, একদম টাটকা গাছের এঁচড় বলে হু করে একদম এরকম যদি কাত করি এখানে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। তো সেই জন্য এটাকে কি করব, এবার ভালো করে কলের তলায় নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর পুকুর হলে আমরা পুকুরে ধুয়ে নিই। ওটাকে ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে, আঠাগুলো চলে গেছে একদম। এবার এটাকে টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে যেমন এঁচড় কাটে সেরকমই কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসছি। আর আশা করি দেখাবার দরকার নেই, তবে এঁচড় কাটার সময় সব সময় হাতে তেল মাখবেন। আর বঁটিটা আগুনে পুড়িয়ে নিলে বঁটির আঠাটা পরিষ্কার হয়ে যায়, কোনো কসরত করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আর যদি না উপায় থাকে সেক্ষেত্রে কি হয়, ওই তেল একটা কাপড়ে সর্ষের তেল লাগিয়ে বঁটিটা যদি আগে মাখিয়ে নেওয়া এবং পরে ওই কাপড় ছেঁড়াটা দিয়ে আবার ঘষে নেওয়া হয় তাহলেও পরিষ্কার হয়ে যায়। আমি আবারও হাতে একটু তেল মেখে নিলাম, কারণ এঁচড়টা ধোয়ার সময় তেলটা চলে গেছে। এবার এগুলোকে টুকরো করে নেব, টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। এরকম টুকরো করে নিই যদি, তাহলে খোসা ছাড়ানোরও সুবিধা হবে আর এঁচড় কাটারও খুব সুবিধা হবে। আগে খোসাটাকে পেছনে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে তারপরে এঁচড়টাকে কেটে এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। আপনারা অনেকেই জানেন কাটতে। দেখুন এঁচড়গুলো আমি টুকরো করে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বুকে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো কেটে ফেলে দিয়েছি। এই শিরাগুলো কিন্তু উচ্ছে চচ্চড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে, তো করার সময় সবসময় পাওয়া যায় না, তাই করা হয় না। এবার এটাকে যেমন টুকরো করে তরকারি করেন আপনারা সেইভাবে টুকরো করে নেব। একটা কথা এখানে বলে রাখি, আমার মেঝে বলুন সেখানে বসে সেই বোর্ডের তলায় একটা কাগজ পেতে নিলে বা স্ল্যাব কিছুটাই নোংরা হয় না। এঁচড় আমার পরিষ্কার করে কেটে আবারও একবার ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেল। তারপরে আমি রান্নায় যাব। কেটে রাখা এঁচড়টাকে আর তার সাথে একটা বড় আলু 4 পিস করে নিয়েছি, সেটাকেও একটু সেদ্ধ করে নেবো। তার জন্যে বেশি সিটি দেবো না, একটা সিটি দিলেই যথেষ্ট। এই জন্যে এঁচড়গুলো আগে এতে ঢেলে দেবো। তার জন্যে প্রেশারে আগে থাকতে একটু জল দিয়ে রেখেছি, এই জন্যে যাতে না এতে আঠা লাগে। যদিও 2-3 বার ধোয়া, তবু আঠা লাগতে পারে, এই জন্য 1 কলা তেল দিয়ে দিলাম আর 2টো লেবুর টুকরো দিয়ে দিলাম যাতে দাগ না হয় প্রেশারে। এবার এটাকে বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। এঁচড় আর আলু সেদ্ধ করে প্রেশারে জল ঝারিয়ে নিয়েছি, চুবড়ি করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে মেখে নেব এবং আমি এখানে বেশিরভাগ এঁচড়টা নিয়ে নিয়েছি, 2 পিস আলু নিয়েছি। আর যদি আলু লাগে পরে নেব। আর একটুখানি এঁচড় আমি তুলে রাখলাম, এটা আমি গ্রেভিতে দেবো যাতে এঁচড় মুখে পড়লে ভালো লাগে এবং বোঝা যায় যে এটা এঁচড়ের কোপ্তা বলে। তো সেই এঁচড়ের কোপ্তা মাখার জন্য আমি এখানে রেখেছি দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, আদা বাটা আর চিনি। এখন আমি গরম মশলা দিচ্ছি না, আমি গ্রেভিতে গরম মশলাটা দেব। আর এইটা ভালো করে মেখে নিয়ে তারপর যতটা পরিমাণ বেসন লাগবে এতে আপনার পরিমাণ মতো আপনি যতটা এঁচড় করবেন সেই অনুযায়ী বেসন দেবেন, মানে যেটুকু জাস্ট মাখার জন্য যেটা লাগে সেটাই দিতে হবে। এবার ভালো করে চটকে মেখে নেব। যেহেতু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি, দেখুন আমার এঁচড়ও গলে গেছে আর আলুও গলে গেছে। ভালো করে আমি এটাকে ভালো করে আপনাদের ম্যাশার থাকলে ম্যাশ করেও নিতে পারেন, তবে একটু যদি দানা দানা থাকে মুখে পড়বে সেটা কিন্তু ভালোই লাগবে। আর ম্যাশার দিয়ে ম্যাশ করলে একদমই ম্যাশ হয়ে যাবে।
সেক্ষেত্রে হয়তো অতটা, বা আপনারা যেরকমভাবে করতে চাইবেন সেরকমভাবেই করবেন। আমি ভালো করে এটাকে আগে মেখে নিই, মেখে নিয়ে তারপরে বেসন দেব। এঁচোড় আর আলু এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেসন দেব 2 চামচ। যদি পরবর্তীকালে লাগে, আমার মনে হয় না বেশি বেসন লাগবে, কারণ এটা আমি খুবই জল টল ভালোভাবে ঝারিয়ে নিয়েছি এবং আলুর সাথে সাথে মেখে নিয়েছি বলে বেশি লাগবে না আশা করি। এবার বেসনটাও ভালো করে মেখে নিয়ে তারপরে ভেজে নেব। আমার এঁচোড়টা মাখা হয়ে গেল, রেডি। এবার আমি বড়া ভেজে নেব বা কোপ্তা ভেজে নেব। আমি সাদা তেলেই ভাজবো, সেই জন্য তেল গরম করতেই দিয়ে দিয়েছিলাম। এবার গোল গোল করে বলের আকারে বড়াগুলো ভেজে নেব। একবার এই পদ্ধতিতে এঁচোড়ের কোপ্তা করে দেখুন, এবং আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান সেক্ষেত্রে কোপ্তার সাথেও একটু পেঁয়াজ কুচো মেখে নেবেন, আর গ্রেভিতে পেঁয়াজ রসুন দিতেই পারেন, কিন্তু আমি সম্পূর্ণ এটা নিরামিষই করছি, সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করি। এই অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখুন আমার একটা খোলা কোপ্তা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এরকম লাল লাল করে ভেজে নেবেন, এবং একটা দুটো রেখে দিতে পারেন চায়ের সাথে খাবার জন্য। আমি আবারও এরকমভাবেই দেবো। আমি আগে একটা কোপ্তা বানানো আপনাদের দেখিয়েছিলাম, যে আগে রেডি করে যদি এরকম গোল গোল করে রাখা হয় তাহলে ভাজতে বেশি টাইম লাগে না, সেটাও করে রাখতে পারেন থালায়। আর এত সুন্দরভাবে মাখবেন যাতে এরকম গোল গোল করে দেওয়া যায়। দেখছেন তো, একদম গোল গোল করে দেওয়া যাচ্ছে। এই গোল গোল করে একটা থালাতে রেখে দিতে পারেন, জাস্ট দেবেন আর ভাজবেন। তাহলে বারবার হাতে করে এরকম একটা একটা করে গোল গোল করতে হবে না, একসাথে যদি করে রাখি। এবং আমার তো আগেই হুকুম হয়ে গেছে 2-4টে ভাজা রাখা, সন্ধেবেলা চায়ের সাথে খাওয়া যাবে। আপনারাও খেতে পারেন, এবং পেঁয়াজ দিলে তো টেস্টটা আরোই বেড়ে যাবে। তো এখন এই কটা আছে, ভাজতে ভাজতেই অনেকগুলো খাওয়া হয়ে গেছে, 12-14টা, সেই জন্য এত কম লাগছে। কড়াতে এখনও তেল আছে কোপ্তা ভাজার পর। এতেই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে, তো এগুলো আগে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবার যেটা করব, একটা তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, এবং এরপর দেব, আমি জানেন নিরামিষ যদি করি, নিরামিষের ক্ষেত্রে হিংটাকে আদার রসে ভিজিয়ে রাখি, এবং সেটা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম। আর তেল লাগবে না আমার, এতে যা ভেজে তেল ছিল তাতেই আমার হয়ে গেল, এবং ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা সেই এঁচোড়টা দিয়ে দিলাম। এবং তার সাথে গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। টমেটো কাঁচা গন্ধটা ততক্ষণে চলে যাচ্ছে, অন্য মশলা দেবো না। এখানে মশলা বলতে দেখুন রেখেছি, এটা আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি লবণটা দিয়ে দিলাম। আর লবণের সাথে সাথে এই মশলাটাও আমি একটু জল দিয়ে করে নেবো, মিশিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা বেটে নেওয়ার পরে আমার তরকারির রঙও খুব সুন্দর আসবে। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন।
মশলাটা কষতে কষতে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি তো দিতেই লাগে। আর নামাবার সময় একটু গরম মশলা দেবো। আমার মশলা অলরেডি দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে, দেখতে পাচ্ছেন আশা করি। এবার আমি জলটা দিয়ে দিলাম। এটা আমার কোপ্তা মাখার যে বাটি, সেটার বেসনের জলটা দিয়ে দিলাম। তারপরে গ্রেভিটা কিন্তু ঘন হবে। আর জলটা আমি একটু বেশিই দেবো, কারণ কোপ্তাগুলো দিলে জলটা টেনে নেবে। এটা ফুটতে থাক, ভালোভাবে ফুটে গেলে, মশলাটাও ভালোভাবে মিশে গেলে তারপর আমি কোপ্তা দিয়ে নামিয়ে নেব। আমার ঝোল ফুটে গেছে, আমি গ্যাসটা স্লো করে দিয়েছি, বুঝতেই পারবেন যে এরকম হয়ে গেছে, তৈরিও হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। আমি এটাতে আগে একটু জল দেব, কারণ জলটা আমার কমে গেছে, যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল এবং কোপ্তার বাটি ধোয়া জল দিয়েছি, সেজন্যে জলটা একটু কমে গেছে। আপনারা যদি মনে করেন এই গ্রেভি ঠিক আছে তো ঠিক আছে, আমি বেশি ফোটাতেও লাগবে না। এবার আমি যেটা দেবো ঘি আর একটু গরম মশলা। কোপ্তা আমার ভালোভাবে ফুটে গেছে, এই সময় আমি গরম মশলাটা দিয়ে দেবো। আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। আর 1 চামচ ঘি দিয়ে দেবেন। আমার এঁচোড়ের কোপ্তা একেবারেই রেডি। এবার গ্যাস অফ করে দেবো, দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর কমেন্ট করে জানান আমার রান্না, আমার গল্প, আমার কবিতা কেমন লাগছে। ভালো লাগলেও জানান, না লাগলেও জানান। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার চ্যানেলটি দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি, তাদেরও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা লাগবে তাদের জন্য।